হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ ক্লাস। আজকে আমরা মূলত 11.2-এর উদাহরণের বাকি যতটুকু অংশ আছে সেগুলো সলভ করব এবং অনুশীলনী শুরু করব। আর দেখব স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। প্রথমেই দেখো, এখানে কিছু কথা বলা আছে যে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ আমাদের যে কোনো একটা ক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দেবে। হতে পারে ক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্র, হতে পারে চতুর্ভুজ ক্ষেত্র, হতে পারে স্পেশাল টাইপের চতুর্ভুজ ক্ষেত্র, যেমন বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক বা ট্রাপেজিয়াম, এগুলো হতে পারে। আবার নাও হতে পারে, টোটালি র্যান্ডম একটা চিত্র হতে পারে। ইভেন সেই চিত্রেরও আমরা যদি স্থানাঙ্ক জানি তাহলে আমরা তার ক্ষেত্রফল অনেক সহজে নির্ণয় করতে পারবো। কিভাবে সেটা এখন দেখি। খেয়াল করো, বলছে কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র। তাহলে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু থাকে? 3টা শীর্ষবিন্দু। তাহলে 3টা শীর্ষবিন্দুর আমাদের স্থানাঙ্ক জানা লাগবে। খেয়াল করো, এই যে এ বিন্দু, এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, আর সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে এই ত্রিভুজ এ বি সি বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজানো। আচ্ছা, এই কথাটা অনেকে বোঝে না, সরি। ত্রিভুজের ক্ষেত্রে আসলে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক খুব একটা ম্যাটার করে না। তারপর আমি তোমাদেরকে দেখাবো না, আপাতত তুমি সূত্রটা দেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ হাফ গুণ, দেখো এটা থার্ড ব্র্যাকেটের মতো, বাট পুরোপুরি কিন্তু থার্ড ব্র্যাকেট না, ঠিক আছে? কারণ এখানে জাস্ট একটা স্ট্রেট লাইন। ভিতরে কি আছে দেখো, এই যে প্রথম বিন্দুর স্থানাঙ্ক উপরে x1, নিচে y1। তারপরে এই যে বি বিন্দু বা দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তারপরে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3, y3। তারপরে দেখো আবার একদম প্রথমে আমরা যেটা লিখছি সেইটা 4 নম্বরে লিখছি x1, y1। এই লেখাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে দেখাবো যে অ্যাকচুয়ালি এই লেখাটা দিয়ে কি বুঝাচ্ছে, বা লেখাটার মানে অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, খেয়াল করো লেখাটার মানে কি। আগের পৃষ্ঠায় সূত্রটা কি এরকম ছিল না, যে হাফ অফ, এখানে স্ট্রেট লাইন, x1, y1, x2, y2। তোমরা সাথে সাথে সূত্রটা মুখস্থ করে ফেলো, x3, y3, x1, y1। এখন এটার মানে কি? এটার মানে হইলো হাফ হাফের মতো আছে, কোনো সমস্যা নেই। হাফের সঙ্গে গুণ হবে কি, এই যে x1 এর সাথে y2 গুণফল। দেখো x1 এর সাথে y2 গুণফল, x1, y2। আবার এর সাথে যোগ করবা, কি যোগ করবা? x2 আর y3 এর গুণফল, x2, y3। তারপরে আবার যোগ করবা এই গুণফলটা, প্লাস x3, y1। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। এরপরে বিয়োগ করবা, দেখো বিয়োগ করবা কত কি, এই যে x2, y1। আবার বিয়োগ করবা x3, y2। আর বিয়োগ করবা x1, y3। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। তো এইটাই হইলো এই জিনিসটা দ্বারা, এই জিনিসটা মানে এইটা বুঝায়। তাহলে এখন এই তোমাদের তো আর x1, y1 এরকম থাকবে না, তোমাদের সংখ্যা দিয়ে দেবে। যেমন হইতে পারে যে এবিসি, হ্যাঁ, 3টা বিন্দুর স্থানাঙ্ক এরকম, দেখো 2,3, তারপরে -5, -7, তারপরে মনে করো 7, -5, এরকম 3টা বিন্দুর স্থানাঙ্ক বলবে। তাহলে আমার সূত্রটা কিরকম হবে তোমরা সাজাইয়া লেখবা, যে হাফ অফ, ঠিক আছে? বলতো এখানে আমি কি লিখবো? x1 এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি 2, আর y1 এর ভ্যালু 3। তাহলে এই যে 2 এদিকে লিখবো, 3 কে আমি এখানে লিখবো, 3 কে আবার এখানে না। লিখতে যাইও না, 2 এর নিচে 2, 3, তারপরে -5, -7।
-5 -7, তারপরে 7, -5, 7, -5, আবার এই যে 2 3, আরেকবার 2 3। ত্রিভুজের সময় এই বিন্দুর আসলে তুমি মানে যেভাবে দেওয়া আছে সেভাবেই তুমি বসাইতে পারো, বাট চতুর্ভুজ ক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেই সময় একটু সাবধান থাকা লাগবে। ওই সময় অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার ঘোরানো লাগবে বা বিন্দুগুলোকে ওইভাবে স্থাপিত করা লাগবে। আমি যখন তোমার এই চতুর্ভুজ ক্ষেত্র করাবো ওই সময় দেখাবো জিনিসটা। দেখো তো তাহলে আমার ভ্যালু কত হয়, মানে ক্ষেত্রফল কত বর্গ একক হবে। হাফ। দেখো তো 2 আর -7 গুণ করলে কত হয়। এখন এই যে 2 এর সঙ্গে -7 গুণ করলে কত হয়, -14। এরপর দেখো তো এই -5 আর -5 গুণ করলে কত হয়, 5 5 25, তাহলে +25। তারপরে 3 আর 7 গুণ করলে কত হয়, 3 7 21। এখন দেখো এই -5 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, গুণ করলে আমার গুণফল হবে -15। বাট আমি কিন্তু দেখাইছিলাম এখানে সূত্রের মধ্যেই একটা মাইনাস ছিল, অনেকটা এমন যে মাইনাস আছে, তারপরে এই x2 y1 এই গুণফলটা কত হয়েছে, -15। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। তাহলে এই যে দেখো এখানে কি -15 লাগবে নাকি +15। এরপরে এখানেও দেখো 7 আর -7 তুমি যদি গুণ করো তাহলে হবে -49, বাট এখানে তো সূত্রে একটা মাইনাস ছিল, তার মানে -49 হয়ে যাবে +49। তারপরে আবার এই যে 2 আর -5 গুণ করলেও কত হবে, -10, বাট সূত্রে যেহেতু একটা মাইনাস ছিল এই জন্য এটা +10 হয়ে গেছে। তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে এই কথাটা, বলো। আচ্ছা বুঝতে পারছো সব এগুলো ক্লিয়ারলি? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই মানগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন তুমি এই ক্যালকুলেশনটা করো, -14 যোগ 25 মানে কি 11, 11 সঙ্গে 21 যোগ করলে কত হয়, 32, 32 আর 15 47, 47 আর 49 কত হয়, 94 আর 2 কত 96, এরপরে 10 মানে 106, 106। তাহলে আমার হাফ ইন্টু 106, আর 106কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 53 বর্গ একক। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের যদি অঙ্কগুলা স্থানাঙ্ক বলে দেয় আমরা খুব ইজিলি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কিনা। এখন অনেকে মনে করতে পারে এই দরকার কি ছিল এত, এটা তো অনেক, এটা অনেক কঠিন লাগতেছে ভাইয়া। আসলে এটা কি কঠিন লাগে তোমাদের কাছে, বলো এই জিনিসটা। আগে তোমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতাম মনে পড়ে? ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতাম কোন সূত্রের মাধ্যমে, একটা বিশাল একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে করার থেকে এখন আমরা যে জাস্ট স্থানাঙ্কের মাধ্যমে যেভাবে সলভ করলাম এটা ইজি না। এই সূত্রে কিন্তু অনেক ব্যাপার স্যাপার ছিল। আমাদের প্রথমে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করা লাগতো, এবি বাহু, বিসি বাহু, এসি বাহু, তারপরে আবার অর্ধ পরিসীমা নির্ণয় করা লাগতো, তারপরে সেই মানগুলো আমার এখানে বসানো লাগতো। এটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। তার থেকে এইটা ক্যালকুলেশনটা একটু কঠিন, কঠিন কিন্তু না, আসলে সাবধানে করলে খুবই ইজি। আশা করি তোমরা পারবা, ঠিক আছে। এখন দেখো এটা চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কিরকম হবে, একদম মানে এইটা যেরকম করলাম না, চতুর্ভুজ অনেকটা সেম। একটা আনুমানিক চতুর্ভুজ, আর স্থানাঙ্ক দাও তো আমার কিছু, মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক বলো 2,3, ঠিক আছে। বি বিন্দুর স্থানাঙ্ক ধরি 2, -5, 2, -5। আবার সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ আমরা ধরলাম -3, +7, ঠিক আছে। আবার আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেব, ধরি -6, -8। এই যে এখানে আমার 4টা বিন্দুর স্থানাঙ্ক আমি তোমাদেরকে বইলে দিলাম। এখন নর্মাল কিভাবে, আচ্ছা প্রথমে কি করতে হবে, প্রথমে আমার এই 4টা বিন্দুর ছক কাগজে বসাতে হবে, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আনুমানিক আমরা একটা চিত্র আঁকবো। এই যে এই বিন্দুটা কোথায় হবে বলো তো, এই যে +2, +3, তাহলে এই যে প্রথম চতুর্ভাগে। আবার বি বিন্দুটা কোথায়, +2, -5,
তার মানে এক্স অক্ষর ধনাত্মক দিকে 2 ঘর যাব, তারপর ওয়াই অক্ষের এই যে নিচের দিকে 5 ঘর নামবো, তাই মনে করো এইখান বরাবর থাকবে। আবার সি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এ, এটা বি, সি বিন্দু কোথায় -3,7, তাহলে এই যে -3, এই যে এই বরাবর থাকবে জিনিসটা সি বিন্দু। আর ডি বিন্দু কোথায় থাকবে -6, -8, অর্থাৎ এই তৃতীয় স্থানাঙ্কে, ঠিক আছে, -6, -8, তো অনেক দূরে, মানে একদম এই। তাহলে বলো এটা কি স্পেশাল টাইপের কোনো চতুর্ভুজ হবে? এটা এটা কিন্তু স্পেশাল টাইপের কোনো চতুর্ভুজ হবে না, হবে বলো? এখন যেটা নিয়ম সেটা হলো আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে, ঠিক আছে? হ্যালো, নিয়মটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এখন আমাদের কোশ্চেনে যেভাবে দেওয়া ছিল, দেখো প্রথমে এ, তারপর বি, তারপরে সি, তারপরে ডি। এখন দেখো তো এ, বি, সি, ডি, এই মানে যেই সিকোয়েন্সে দেওয়া আছে এইটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে হলো এভাবে, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে এন্টি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ, সিসিডাব্লিউ, ঘড়ির কাঁটার বিপরীত দিকের ইংলিশ। আর ঘড়ির কাঁটার দিকে কিভাবে ঘোরে তা তো জানো তোমরা, যে এই দিকে ঘুরতে থাকে, তাই না? এটা হলো কি ঘড়ির কাঁটার দিক, আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। এখন আমার এই বিন্দুগুলোকে এমনভাবে স্থাপিত করতে হবে যেন তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তুমি আমারে বলো, আমি যদি প্রথমে এ বসাই তাহলে তারপরে আমি কি বি বসাইতে পারবো, নাকি আমার সি বসান লাগবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘুরাইতে চাই তাহলে আমি কিন্তু এই সিকোয়েন্স অনুসারে বসাইতে পারবো না। রেদার আমি এরকম করতে পারি যে প্রথমে দেখো, প্রথমে মনে করো আমি সি বসাইলাম, এখন সি বসানোর পর আমি যদি এতে আসি অথবা আমি যদি বিতে আসি, এটা কি ঘড়ির কাঁটার মানে দিকে হবে? এটা কি মানে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে বলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু হবে না। তো আমি যদি প্রথমে সি বসাই, তারপরে ডি, তারপরে বি বসাইতে হবে, তারপরে এ বসাতে হবে। আবার কেউ যদি প্রথমে এ বসায়, এ বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা বসানো বলতে আমি কি বুঝাইতেছি, এই কোশ্চেনটা অনেকের মানে মনে আসতে পারে। এটা হলো কি এইখানে এই যে হাফ অফ, এই যে সূত্রে আমরা বিন্দুগুলো বসাইতাম না, সেই সিকোয়েন্সটা আমি বুঝাইতেছি। কেউ যদি সাপোজ প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক বসায়, এই যে 2,3, এই যে 2, 3, এরপরে সে কিন্তু বি বিন্দু বসাইতে পারবে না, তার কিন্তু আবার ডি বিন্দু বসাইতে পারবে না। তার কোন বিন্দু বসাইতে হবে? সি বিন্দু। তাহলে সে কি যদি এখন 2,-5 লেখে, এটা কি হবে বলো? 2,-5 বসালে কিন্তু আমার হবে না, আমার বসাইতে হবে -3,7, -3,7। তারপরে দেখো এ বসাইলাম, সি বসাইলাম, এরপরে কত বসাবা? এরপর কি তুমি বি বসাবা নাকি ডি বসাবা? ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে জিনিসটা, হ্যাঁ ডি, মানে -6 আর -8, -6 -8, তারপরে বি বিন্দু মানে 2,-5, 2,-5। আচ্ছা এরপরে কি আবার এই যে প্রথম বিন্দুটা মানে 2,3, এই হলো আমাদের সূত্রটা। এবার কি বুঝতে পারছো? জি ভাইয়া। এখন প্রথমে যে এ বসাইতে হবে এমন কোনো কথা নাই। কেউ যদি প্রথমে বি বসায় তাহলে তার প্রথমে বি বসান লাগবে, তারপরে এ, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার বি। আবার কেউ যদি প্রথমে ডি বসায় তাহলে ডি, তারপরে বি, তারপর এ, তারপর সি, তারপর ডি। এবার কি বুঝতে পারছো? ক্লিয়ার একদম? জি ভাইয়া। এজন্যই কিন্তু একটা বইয়ের কথা লেখে যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্থাপন করে পাই। মানে বুঝতে পারছো এই কথাটা? দেখবা যে বইতে সুন্দর করে লেখা আছে, ওইটার গুরুত্ব আমি ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি। কারণ তুমি যদি এই সিকোয়েন্সে বসাইতা তাহলে কিন্তু তোমার অঙ্কটা হইতো না। আচ্ছা দেখি তো আমার ভ্যালু কত আসে বা ক্ষেত্রফল কত আসে। হাফ অফ, দেখো 7×14, -3 আর -8 গুণ করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস, 3 × 24 মানে +24। তারপরে -6 আর -5 গুণ করলে +30, 3×2 = 6। আচ্ছা বুঝতে পারতেছো? আচ্ছা -3 আর 3 গুণ করলে কত হয়? -9, আর সাইনটা চেঞ্জ করে দাও, -9 হয়ে যাবে +9, তারপরে 6 -42 হয়ে যাবে +42, -16 হয়ে যাবে +16, -10 হয়ে যাবে +10। এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, তোমার কি এখানে কোনো সমস্যা আছে কারো?
না ভাইয়া। আচ্ছা, তাহলে হাফ ইন্টু, এখন এই ক্যালকুলেশনটা নিজেরা করো, 14 আর 24 যোগ করো, কত? 38। 38 আর 30 68, 68 আর 6 74, তারপরে আর 9 কত? 83, 83 আর কত? 125 মেবি, 125 আর 16 139, 139, আচ্ছা 139 নাকি 141, 141 মেবি, 141 আর 10 কত? 151। তারপরে নিজেরা ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? কত হয় দেখো, 151কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 75.5। তাহলে আমার অ্যান্সার হবে এত বর্গ একক। বুঝতে পারছো? জি ভাইয়া। ক্যালকুলেশনটা কিন্তু নিজে করে নিও, ভুল হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে সূত্রে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া, মানে স্থানাঙ্কগুলো দেওয়া ছিল। সরি, দেখো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু প্রত্যেকটা স্থানাঙ্ক দেওয়া ছিল, ঠিক আছে? সেগুলোকে কি করছি, বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে নেওয়া হয়েছে। সুতরাং চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই আমরা যেটা করছি যে সেইটাই। এখানে একটা কথা বলা আছে যে একইভাবে যে কোনো বহুভুজ, আচ্ছা বহুভুজ কিন্তু চতুর্ভুজ যেমন একটা বহুভুজ, পঞ্চভুজও কিন্তু বহুভুজ, ষড়ভুজও বহুভুজ। তার মানে এই সূত্রের সাহায্যে তুমি শুধু চতুর্ভুজ না, তুমি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, সকল ধরনের বহুভুজের ক্ষেত্রফল তুমি নিমিষেই নির্ণয় করতে পারো এই স্থানাঙ্কের মাধ্যমে। বুঝতে পারছো? এই যে এখানে জি একটা ভাইয়া। দেওয়াও আছে যে পঞ্চভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে x1 y1 x2 y2, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক, তারপরে আবার এ বিন্দুর স্থানাঙ্ক। আর ধরে নেওয়া হচ্ছে যে সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে তোমরা পারবা না যদি এগুলো পরীক্ষায় আসে? আচ্ছা, তাহলে এখন আমরা বইয়ের অঙ্কে আসি। দেখো উদাহরণ 12তে কি বলছে, আমার ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলা, এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। এখন আমাদের জাস্ট কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তারা কিন্তু বলে না যে এই উপায়ে তুমি ক্ষেত্রফল নির্ণয় করো। যদি তারা বলতো যে পরিসীমা এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমার কোন সূত্রের মাধ্যমে করা লাগতো বলতে পারো? সেই বড় সূত্র, রুট ওভার, কিন্তু হ্যাঁ হ্যাঁ এই সূত্রটা। আচ্ছা, যদি অন্য কোনো যদি অন্য কোনো উপায়কে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম বলো তো? এটা ত্রিভুজ, পারতাম। কিভাবে? নর্মাল সূত্রের মাধ্যমে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতার মাধ্যমে। আচ্ছা, করতে কি পারতাম? এটা তো সমকোণী ত্রিভুজ কিনা তা তো আবার আমরা জানি না। বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতাম তাহলে বুঝতে পারতাম আসলে এটা কেমন ত্রিভুজ, ঠিক আছে, ওই অনুসারে। তবে হ্যাঁ, ওই নর্মাল সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যেত, কিন্তু একটু কমপ্লিকেটেড হতো। আর ওইটা তোমরা এখন শেখো নাই, ঠিক আছে? তাই এটা বাদ। যাই হোক, বাট আমরা সব থেকে সহজ উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করব। কোন উপায় বলো তো? একটু আগে যেটা শিখলাম, স্থানাঙ্কের মাধ্যমে, তাই না? এর থেকে তো সহজ কিছু হইতে পারে না। দেখো, এই হাফ 2 3, একটা একটা কাজ করো তো, এই অঙ্কটা তোমরা আমার আগে কইরা ফেলো। দেখো তো লেখাটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তোমাদের কি হইছে করা? আমার অ্যান্সার আসছে 6 বর্গ একক। তোমরা বইয়ের সাথে মিলাই নেবা, ঠিক আছে? ক্যালকুলেশনের ব্যাপার তো ভুল হইতে পারে। আচ্ছা, এই অঙ্কে কারো কোনো সমস্যা থাকলে বলো। আশা করি এই অঙ্কে তোমাদের কারো কোনো ডাউট নাই। পরবর্তী অঙ্কে যাই। দেখো,
আচ্ছা, উদাহরণ 12-র পরে উদাহরণ 13 গেল কই? আমি ভুলে উদাহরণ 14 দিয়ে দিছি, 13 তো আনেই নাই। আচ্ছা, 13 নাম্বারটা অ্যাড করা লাগবে পরবর্তীতে। যাক, আগে এটা সলভ করি আমরা। উদাহরণ 14তে কি বলা? আমার 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু আমাদের কিছু বলা নাই, মনে আছে গতকালকে আমরা একটা এরকম অঙ্ক করছিলাম, সেখানে যে কোনো দুইটা বাহু এবং একটি কর্ণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, মনে পড়ে? সে অঙ্কটা আমরা কিভাবে করছিলাম? আমরা কিন্তু জানি যে একটা কর্ণ, কর্ণ কি করে, একটা যে কোনো একটা মনে করো চতুর্ভুজ, হ্যাঁ, এই চতুর্ভুজের কর্ণ কি করে, এই চতুর্ভুজটাকে মনে করো দুইটা ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা আলাদা আলাদা কইরা, যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য জানি, যদি বলতো যে জাস্ট বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে, তাইলে কিন্তু আমরা পারতাম। কিভাবে? আমরা মনে করি এই বাহু জানি, এই বাহু জানি, ও বাহু প্লাস কর্ণ, কর্ণ দৈর্ঘ্য তো তোমার লাগবে। তারপরে এর মাধ্যমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এরপরে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখছিলাম আমরা যে যদি এটা বর্গ হইতো, তাইলে কিন্তু আমরা জাস্ট একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কইরা 2 দিয়ে গুণ দিলেই আমার অ্যান্সার পাইয়ে যাইতাম। আর যদি অন্য টাইপের মানে চতুর্ভুজ হইতো, ঠিক আছে, সামান্তরিক বা আয়ত, তাহলে কিন্তু আমরা কি আলাদা আলাদা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম, তারপরে যোগ করতাম। বাট এইখানে এরকম কিচ্ছু বলা নাই তোমার, তোমার জাস্ট সিম্পলি বলছে ক্ষেত্রফল নির্ণয় করবা। তাহলে যেহেতু কিছু বলা নাই, আমরা সব থেকে সহজ উপায়ই করব। আর সব থেকে সহজ উপায় কোনটা? স্থানাঙ্ক। এখন আগেরটা কাজ করতে হবে, আমার দেখতে হবে এই যে সিকোয়েন্স অনুযায়ী আমি বসাইতে পারবো কিনা। তাহলে আমি একটা ছক কাগজের মতো আঁকি, এখন বিন্দুগুলোকে বসাবো। এ বিন্দু কোথায় হবে? 1,4, তাহলে 1,4 এই যে এই জায়গায় হবে। বি বিন্দু কোথায় হবে? -4,3, তাহলে এই যে মনে করো -4, এইখানে থাকবে 3। বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। সি বিন্দু কোথায় হবে? 1,-2, তাহলে 1, এই যে -2, এটা হলো সি বিন্দু। আর ডি বিন্দু কত? 4,0। আচ্ছা, 4,0 কোথায় হবে? 1, 2, 3, এই যে এইখানে হবে 4। তাহলে এইটা হলো আমাদের ডি বিন্দু, ঠিক আছে, 4,0। এখন আমারে বলো আমার কোন সিকোয়েন্সে আমি বসাবো এখানে, বা আমার এই যে সিকোয়েন্সে দেওয়া আছে সেটা ঠিক কিনা। দেখো, দেখে কি বোঝার, তোমার সাথে কথা বলতেছে অঙ্কটা। এই মনে করো প্রথমে এ, তারপর বি বসাইলা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বিপরীত দিকেই আসতেছে। তারপর সি বসাইলা, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তারপর ডি বসাইলা, কোনো সমস্যা আছে? না ভাই। তাহলে ক্ষেত্রফল সমান সমান, মানে যে সিকোয়েন্সে দেওয়া আছে সেটা ঠিক আছে। হাফ 1,4 -4 3 1 -2 4 0, শেষ লেখা নাকি আরো কিছু বাকি? হ্যাঁ, প্রথমটা লেখা লাগবে আবার 1 4। তোমাদের কারো কোনো ডাউট আছে এখন এই বিষয়ে? না। আচ্ছা, এখন এই ভ্যালুটা আমার আগে বের করার চেষ্টা করো। বা দেখো আমি যে ভ্যালুগুলো লিখছি এখানে তোমার কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া। আমার আসে 48, লাগলে বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো। অ্যান্সার হয় তাহলে 24 বর্গ একক। তোমাদের কিরকম আসছে? বলো কোনো ডাউট আছে কিনা এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 13তে কি বলছে? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। বাট একটা মজার বিষয় কি, সি বিন্দুতে তারা একটা কাজ করছে। কি কাজ করছে? তারা কিন্তু এক্সাক্ট স্থানাঙ্ক বলে নাই, তারা 3, বলছে। মানে আর কিন্তু একটা অজানা রাশি এইখানে, এই আর এর ভ্যালুটাই বের করতে হবে। বলছে কি আর এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। তারা কিন্তু ক্ষেত্রফল বলে দিছে। কত ক্ষেত্রফল? 4 বর্গ একক। তাহলে এটাও কিন্তু আমার নর্মাল ভাবেই করতে হবে, ঠিক আছে। দেখো সূত্র কি, এই যে হাফ
তারপরে স্থানাঙ্কগুলো দিতে হবে 1 3 5 1 3 এখানে কত দেবা এখানে হ্যাঁ 8 দেবা যেটা দেওয়া আছে সেটা 3 8 এখন ক্ষেত্রফল নির্ণয় করো ইকুয়ালস টু হাফ তুমি তো বলো তো এই যে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি আমাদের কি এক্সাক্ট কোনো ভ্যালু আসবে আমাদের কিন্তু এক্সাক্ট কোনো ভ্যালু আসবে না কারণ এই আর কিন্তু একটা অজানা রাশি ঠিক আছে দেখো কত আসে এক অক্ষে আচ্ছা দাঁড়াও দ্বিতীয় লাইনে তো আর স্ট্রেট লাইন লাগে না এটা তো অলরেডি মানে ব্র্যাকেট দিয়ে রিপ্লেস হয়ে যাবে এক অক্ষে 1 যোগ এরপর 5 এর সাথে আর গুণ করলে কত হয় বীজগণিত করছো না 5 আর 3 এর সঙ্গে 3 3 3 9 তারপরে 3 5 15 এখন 15 আগে বিয়োগ 3 অক্ষে 3 মাইনাস 3 আর অক্ষে আর মাইনাস আর বুঝতে পারছো আচ্ছা এই ক্যালকুলেশনটা নিজেরা করো 1 আর 9 যোগ করলে কত 10 10 থেকে 15 বিয়োগ করলে -5 থেকে আবার -3 মানে -8 আর এই +5 আর থেকে আর বিয়োগ করলে কত হয় +4 আর এরপরে দেখো 2 দিয়ে যদি তুমি ভাগ করো কত থাকে তাইলে 4 আর মানে -8 হয়ে যাবে -4 আর 4 আর হয়ে যাবে 2 আর এত হইলো কিনা বড় আমার মানে ক্ষেত্রফল এত বর্গ একক এত হবে আর এখানে কিন্তু আগেই বলা যে আমার ক্ষেত্রফল হবে 4 বর্গ একক তার মানে এইখানে যে ভ্যালুটা তুমি পাইছো এর ভ্যালু কত প্রশ্ন মতে হ্যাঁ এই যে বুঝতে পারছো প্রশ্ন মতে এই জিনিসটার ভ্যালু -4 + 2r = 4 এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে আর এর ভ্যালু কত হবে আর এর ভ্যালু বা 2r এর ভ্যালু কত হবে এই -4টা সমান চিহ্নের ওই পাশে চলে গেলে +4 4 আর 4 যোগ করলে কত 8 আর আর এর ভ্যালু তাহলে কত হবে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 বর্গ একক বুঝতে পারছো বা সরি বর্গ 4 বর্গ একক কিন্তু হবে না কারণ আর কিন্তু নরমাল একটা স্থানাঙ্ক এখানে কোনো একক নাই এটা তো আর ক্ষেত্রফল না যে বর্গ একক হবে 4 আর এর ভ্যালু কত 4 বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে বই থেকে আর এক্সট্রা কিছু করছে একটু দেখো তো দেখো এখানে আমরা ডিরেক্টলি এই যে -4 + 2r এর ভ্যালু কিন্তু 4 দিছিলাম বাট এখানে একটু খেলা আছে বা একটু সমস্যা আছে আর কি কেন কারণ আমরা নর্মাল অবস্থায় দেখো যে ক্ষেত্রফলটা বের করছিলাম -4 + 2r এটা অ্যাকচুয়ালি আমরা মডুলাস সম্পর্কে বিস্তারিত এখনো জানি না মানে পরবর্তীতে আমি তোমাদেরকে শিখাবো জাস্ট আপাতত জানে রাখো যে এটা অ্যাকচুয়ালি -4 + 2r না এটা হলো অনেকটা মডুলাস অফ -4 + 2r কেন সেই কারণ এখন দরকার নাই তুমি আপাতত জাস্ট এটা জানো যে -4 + 2r কি অ্যাকচুয়ালি এই যে মডুলাস অফ -4 + 2r তাইলে আমার এই যে ভ্যালুটা হয়েছে 4 এটা অ্যাকচুয়ালি -4 + 2r এর ভ্যালু না এটা হলো মডুলাস অফ -4 + 2r এর ভ্যালু বুঝতে পারছো আর তুমি যদি মডুলাস উঠাইলে তোমার প্লাস মানে দেখো এখানে কিন্তু 2r সমান এই যে -4টা সমান চিহ্নের ওই পাশে চলে গেছে +4 হইছে বাট এটা মজার বিষয় কি তুমি মডুলাস যদি উঠাও তাহলে প্লাস মাইনাস আইসে পড়ে দেখো তাহলে লাইনটা কেমন হবে লাইনটা হবে তুমি জাস্ট মনে করো মডুলাসটা এখন উঠাইতেছো তাইলে হবে -4 + 2r = মডুলাস উঠাইলে এই 4 আর 4 থাকবে না 4 কি হয়ে যাবে +-4 ঠিক আছে এইটাই নিয়ম মডুলাসের মডুলাস তুমি যদি উঠাইতে যাও তাহলে এই পাশে কিন্তু প্লাস মাইনাস আইসা পড়ে তাহলে এখন আমি একবার পজিটিভ মান নিয়ে ক্যালকুলেশন করব আর একবার নেগেটিভ মান নিয়ে ক্যালকুলেশন করব তারপর আর এর কিন্তু তাহলে দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে এই জন্যই ওইখানে বলছে যে সম্ভাব্য মান সমূহ ওটা দেখে আমার আরো মনে পড়ছে আর কি আগে খেয়াল করিনি তাহলে দেখো প্রথমে মনে করো পজিটিভ মান যদি নেই পজিটিভ মান নিলে -4 + 2r = 4 তাইলে আর এর ভ্যালু কত তাহলে কিন্তু আর এর ভ্যালু যে নরমাল আমরা একটু আগে যেভাবে করছিলাম 4 এই পাশে আসলে 4 4 8 8 কে আবার 2 দিয়ে ভাগ করলে 4 কিন্তু তুমি যদি এই যে -4 নিয়ে মানে অঙ্ক করো তাহলে কেমন হয় তাহলে কিন্তু 2r = -4 + 4 মানে 0
তাহলে কিন্তু আর এর ভ্যালু শূন্য হয়। ক্যালকুলেশনটা বুঝছো? জি ভাইয়া। এই যে -4 + 2r = -4, তাহলে কি -4 -4 কাটাকাটি, তাহলে 2r সমান সমান কিন্তু শূন্য, অতএব r সমান সমানও শূন্য। এটা ভুল মনে ছিল না আর কি। নর্মাল আমরা যখন ক্ষেত্রফল বের করি, মনে করো আর এর যদি ভ্যালু দেওয়া না থাকতো, মানে সরি, যদি আর এর ভ্যালু দেওয়া থাকতো আর কি সংখ্যাগত মান, তাহলে কিন্তু এরকম কোনো সমস্যা হতো না, কারণ ওই সময় আমরা ডিরেক্টলি ক্ষেত্রফল বের করতাম। ওই সময় কিন্তু কোনো মডুলাসের ঝামেলা নেই। এই মডুলাসের ঝামেলাটা কখন ঘটে? যখন মনে করো যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পুরোপুরি দেয় না, একটা অজানা রাশি থাকে, ওই সময় হলো এই মডুলাসের ঝামেলাটা আমাদের পোহাইতে হয়। তাহলে এরকম অঙ্ক আসলে তোমরা পারবা তো পরীক্ষার হলে? অবশ্যই পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত অনুশীলনী একটু দেখি। অনুশীলনীর প্রথম অঙ্কটা, অনুশীলনী 11.2 এর প্রথম ম্যাথ। দেখো কি বলছে এখানে, আমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু যথাক্রমে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু। আচ্ছা, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া, বা বলছে কি, ক 3টা বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো। মানে আমার বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হবে, তারপরে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য যদি তুমি নির্ণয় করতে পারো, তাহলে কিভাবে পরিসীমা নির্ণয় করে বলতে পারো? এখানে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে বলে নাই, এখানে জাস্ট পরিসীমা চাইছে। কিভাবে করবা বলো? ভাই, যে এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কত হবে পারবা বের করতে? এই যে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া, তাহলে এবি সমান সমান √, ভুজের অন্তর, তাহলে কত হয় 5 -2 মানে 7, 7 এর স্কোয়ার মানে 49, যোগ 0 থেকে 0 বিয়োগ করলে শূন্যই হয়, 0 এর স্কোয়ার 0, তাহলে আমার ভ্যালু আসে 7 একক। বিসি বাহুর দৈর্ঘ্য কত আসে? বিসি বাহুর দৈর্ঘ্য আসে, তোমরা একটু ক্যালকুলেশন করো নিজেরা। 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4, 4 4 16, যোগ 0 থেকে 4 বিয়োগ করলে কত, -4, -4 এর স্কোয়ার 16, তাহলে 16 16 32, 32 এর বর্গমূল কত হয় 4√2। অথবা তোমরা এটার দশমিক যে ভ্যালু আছে সেটা বের করতে পারো। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করি, দাঁড়াও। √32, দশমিক ভ্যালু আসে 5.65, 5.65 একক। আবার সিএ বাহু বা এসি বাহুর দৈর্ঘ্য কত? এসি বাহুর দৈর্ঘ্য আসে √9 যোগ 16, তার মানে 5 একক। বুঝতে পারছো আমি এই যে ভ্যালুগুলো বের করলাম বাহুগুলোর দৈর্ঘ্য? জি ভাই। আচ্ছা, তাহলে এবিসি এর পরিসীমা কত হবে বলো তো? ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত হবে, বা কিভাবে বের করবে একটু বলো আমারে। এক এক স্টেপ জাস্ট তোমরা বলতে পারো না? পরিসীমা মানে কি, এই 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে তুমি তো বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলাইছো অলরেডি, তাহলে এই জাস্ট এই 3টা ভ্যালু যোগ করবা, তাইলে তো পরিসীমা বের হয়ে যাবে। এখনো বোঝো নাই নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার আসবে 17.65 একক। ঠিক আছে, এই হইলো আমার ত্রিভুজ এবিসি এর পরিসীমা। খতে কি বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু মানে তোমার কোনো নিয়ম বলা নাই, তবে যেহেতু কথায় আমরা পরিসীমা বের করে ফালাইছি, পরিসীমা জানলে কিন্তু সেখান থেকে আমি অর্ধ পরিসীমা ইজিলি বের করতে পারি 2 দিয়ে ভাগ কইরা। তাহলে কিন্তু আমরা বড় সূত্রের মাধ্যমেও করতে পারি। আচ্ছা, এটা বড় সূত্রের মাধ্যমে আমরা করি, আজকে তো সব স্থানাঙ্কের মাধ্যমেই করলাম, একটা নাইলে বড় সূত্রের মাধ্যমেই করি। আচ্ছা দেখো তো কত কত আসে ভ্যালু, √, এস এর ভ্যালু কত, 17.65কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 8.825। ঠিক আছে, 8.825, এইটা হইলো আমাদের এস এর ভ্যালু। তাহলে এখন আমরা একসাথে এই মানগুলো বসাই। ঠিক আছে, আর এখানে মান আমার লিখতে ইচ্ছা করতেছে না, আমি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটারে ডিরেক্ট করি, তোমরা আমার সাথে মিলাও যে তোমাদের অ্যান্সারটাই আসে কিনা। করছো কেউ?
হ্যালো, করা হয়েছে কারো? আমার হয়েছে, এটা অ্যান্সার আসে 13.98। ঠিক আছে, ওই তো প্রায় 14 আর কি, 13.98 বর্গ একক। এইটা হবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা চাইলে মানে এই মানগুলো বসাই দেখো তোমাদের কত আসে, এটার সাথে মিলছে কিনা। বা প্রায় 14 আর কি। এখন এটারে আমরা অন্যভাবেও করতে পারতাম, ওই স্থানাঙ্কের মাধ্যমে খুব ইজিলি কিন্তু করতে পারি চাইলে। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলা, নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তাহলে আমরা ওই স্থানাঙ্কের মাধ্যমেই করি। আচ্ছা, তোমরা সম্পূর্ণ নিজেরা এই ক নাম্বারটা সলভ করো, তারপরে আমারে বলো তোমার অ্যান্সার কত আসছে। আচ্ছা, এখন এই ম্যাটটা আমি নিজে করাই দিই। এখানে প্রথমে আমার যেহেতু একটা ত্রিভুজ ক্ষেত্র, আমার কিন্তু ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার বিপরীত দিক নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। তারপরেও আমরা লেখার সময় লিখে নেব যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্থাপন করে পাই। নির্ণেয় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, এরপরে এই লেখাটা লিখবা হাফ অফ, দেখো 2 3 5 6 -1 4, তারপর আবার 2 3, এত বর্গ একক। যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, রাইট? ক্যালকুলেশনটা খুবই ইজি। 6 দুগুণে 12 যোগ 4 5 20, তারপর কত -3, এরপর -15, এরপরে কত -6 মানে +6, এরপরে -8। এখন ক্যালকুলেশন করলে দেখো কত হয়, 32 32 হচ্ছে 38, 38 দিয়ে 8 বিয়োগ করলে 30, 30 দিয়ে 15 বিয়োগ করলে 15, 15 দিয়ে 3 বিয়োগ করলে 12, আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6। অর্থাৎ অ্যান্সার হবে 6 বর্গ একক। খুবই ইজি। এখন খ নাম্বারটার দিকে লক্ষ্য করো, খ নাম্বার কি? আচ্ছা, খ নাম্বার একদম সেম টু সেম, জাস্ট সূত্রে মানগুলো আলাদা হবে। কত কত হবে এবার? প্রথমে হবে 5 2, 5 2 পরে কত 16, তারপরে হবে -2, -3, -2 -3, আর আবার একদম লাস্টে 5 2। এখন ক্যালকুলেশন করো তো, দেখি আমার আগে কেউ করতে পারো কিনা। তুমি তো তাড়াতাড়ি করে ফেলাইলা। মানে আগেই কইরা বসে রয়েছে আর কি। হ্যাঁ, হাফ ইন্টু 48, তাহলে 48কে 2 দিয়ে ভাগ করলে 24। ঠিক আছে, তোমার অ্যান্সার 24 বর্গ একক। তাহলে আমাদের 2 নম্বরটাও ক্লিয়ার। এই টাইপের ম্যাথ যদি এমসিকিউতে আসে, তুমি কি পারবা? ইনশাল্লাহ, আশা করি পারবা। এখন 3 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নে কি বলা আছে, দেখাও যে এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। আচ্ছা, এই 4টা যে একটা সামান্তরিকের শীর্ষবিন্দু, এইটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি বা দেখাতে পারি? এটা যে একটা সামান্তরিক আমি কিভাবে দেখাবো বলো? আমার প্রথমে কি করতে হবে, আমার আগে বিন্দুগুলো স্থাপন করতে হবে। আগে আমি বিন্দুগুলো স্থাপন করব, তারপর আমি দেখব কি করা যায়। এই বিন্দু কোথায় দেখো 1 1, অর্থাৎ এইখানে মনে করো এই বিন্দু। বি বিন্দু কোথায় 4,4, তাহলে তো 4,4 মানে অনেকটা এদিকে থাকবে বি বিন্দু। ও ভাই, সি বিন্দু হলো কি 4,8। এরা যদি 4,4ই এত বড় হয়, 4,8 তো মানে অনেক দূরে হবে। আচ্ছা, একটা কাজ করি আমরা, আপাতত এইটারে 4,4 ধরি, এটা বি বিন্দু, আর এটা মনে করো 4,8 মানে সি বিন্দু। ঠিক আছে, এরপরে ডি বিন্দুতে আমার কি দেখো তো 1,5। এটা যদি 1,1 হয়, তাহলে 1,5 কতটুকু হবে? 1,5 হবে এই বরাবর। ঠিক আছে, 1,1 1,5। এখন এ আমাদের ডি বিন্দু। হ্যাঁ, আমি ক্লাস করে দিচ্ছি, খেয়াল করো। এখন এই বিন্দুগুলো যদি আমি একটু সংযুক্ত করি, দেখো তো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। হ্যাঁ, এইটাই হইলো আমাদের সেই নির্ণেয়
ক্ষেত্র আমরা যুক্ত করে দিই, ঠিক আছে? এ বি, তারপরে বি সি, এরপরে এ ডি, আর এখানে সিডি। যেহেতু আমরা মানে একটা ফিগারেটিভ ছবি আঁকছি, মানে বলতে পারি একটা কাল্পনিক টাইপের, কাল্পনিক বলতে এটা তো পুরোপুরি একুরেট হয় নাই, ঠিক আছে? এখন আমরা বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করব, দৈর্ঘ্যগুলো নির্ণয়ের মাধ্যমে আমরা শিওর হব যে আসলে এটা একটা সামান্তরিক কিনা। কারণ আমরা জানি সামান্তরিকের শর্ত কি বলতো? সামান্তরিক হওয়ার আমার অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হইতে হবে, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য সমান হইলে, আবার এডি বাহু আর বিসি বাহু এই দুইটাও যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি যে এটা একটা সামান্তরিক। না তাইলে আমরা আসলে শিওরলি বলতে পারি না, কারণ এটা বিপরীত বাহু যদি পরস্পর সমান হয় তাহলে এটা আয়ত হইতে পারে। তাহলে আমি শিওর কিভাবে হবো যে এটা আয়ত না এটা সামান্তরিক? ওই সময় আমি কর্ণের দৈর্ঘ্য লাগবে, মানে এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করার পরে যদি দেখি কর্ণের দৈর্ঘ্য সমান হয় নাই, ওই সময় আমি বলতে পারবো যে এটা সামান্তরিক, ঠিক আছে? এখানে কিন্তু বলাও আছে যে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে, কর্ণের দৈর্ঘ্য আমার এমনি নির্ণয় করা লাগবে। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, যেহেতু সামান্তরিক এটা চতুর্ভুজ, তাহলে আমার স্থানাঙ্ক কিন্তু দেওয়া, এর ক্ষেত্রফল আমরা খুব ইজিলি স্থানাঙ্কের সাহায্যে করতে পারি। বাট এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা কি স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এই অঙ্কে? বলো। আমরা পারবো না। ত্রিভুজের মাধ্যমে কিভাবে? অর্থাৎ সাপোজ এসি বাহু অথবা এই যে মনে করো বিডি বাহু, এই বিডি বাহু তুমি যোগ করলা, তাহলে এই যে দেখো দুইটা ত্রিভুজ আমি পাইতেছি, এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের আলাদা আলাদা আমরা ক্ষেত্রফল বের করব, তারপরে যোগ করে দেব, তাইলেই আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? অথবা যেহেতু এটা একটা সামান্তরিক, আচ্ছা দেখো আমরা করি। প্রথমে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। যে এবি বাহু, বিসি বাহু, কোন বাহুর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত? এবি বাহুর দৈর্ঘ্য কত হয় দেখো তো? 9 যোগ 9, তার মানে √18, এত একক। বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু হয় √16, মানে 4, এত একক। তারপরে সিডি বাহুর দৈর্ঘ্য কত হয়? সিডি বাহুর দৈর্ঘ্য হবে 4 - 1 কত? 3, 3 এর স্কয়ার কত? 9, 9 যোগ আবার 9, তার মানে 18, √18, মানে যেটা হওয়ার কথা ছিল সেটাই। এবি বাহু আর সিডি বাহু কিন্তু দৈর্ঘ্য সমান হয়েছে। এখন যদি দেখি যে এডি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, তাইলেই বুঝে যাবা যে এটা একটা সামান্তরিক হয়ে গেছে বলতে পারো। দেখো এডি বাহুর দৈর্ঘ্য কত? 1 - 1, হ্যাঁ ঠিকই আছে, √16, তার মানে 4 একক। এছাড়াও আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এসি বাহুর দৈর্ঘ্য কত? মানে এসি কর্ণের দৈর্ঘ্য কত আর কি? 4 থেকে 1 বিয়োগ করো, কত? 3, 3 এর স্কয়ার 3 3 আর 9, যোগ 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7 এর স্কয়ার 7 7 49। দেখো তো এইটা আছে কিনা? √58 একক। আর বিডি বাহুর দৈর্ঘ্য কত, মানে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? বিডি কর্ণের দৈর্ঘ্য √9 + 1 আসে আমার, তার মানে √10। ঠিক আছে, হয়েছে কিনা আল্লাহ জানে। মানে দেখি তো, 4 - 1 3, 3 3 আর 9, হ্যাঁ ঠিকই তো আছে। আর এসি কোণের দৈর্ঘ্য 9 প্লাস, হ্যাঁ এটাও তো ঠিকই আছে। এই মোটামুটি এই আমার এসি কর্ণের দৈর্ঘ্য আর বিডি কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। এখন এটা যে একটা সামান্তরিক সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিভাবে? কারণ আমার বিপরীত বাহুগুলো সমান হয়েছে। এসি দেখো তো, এবি বাহুর দৈর্ঘ্য, এই যে এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে। আবার বিসি বাহুর দৈর্ঘ্য আর এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। অর্থাৎ এটা একটা কি
সামান্তরিক। আবার দেখো এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হয় নাই, তার মানে আমি পুরোপুরি শিওর যে এটা একটা কি সামান্তরিক। এরপরে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে এখন আমরা বের করব। একটু এই পার্টটা তোমরা পারবা না ক্ষেত্রফল নির্ণয় করতে? মনে করো আমরা এবিডি ক্ষেত্রফল, এবিডি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করি। যে এখানে বলছে কি যে ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করতে। আচ্ছা, এখন আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যদি আমরা করতে চাই, আমার তো অনেক উপায় আছে। এখানে বলছে জাস্ট ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করতে। তাহলে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করি, তাহলে কোনো সমস্যা আছে বলো? তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে আমরা এভাবেই করি। জানি না অ্যাকচুয়ালি বইতে বা তারা আসলে কিভাবে অ্যান্সারটা প্রিফার করে, বাট আমি আসলে তাদের কথার মধ্যে একটা প্যাচ পাইছি। কেন আমার কিসের এত ঠেকা পড়ছে যে আমি এখন এদের অর্ধপরিসীমা নির্ণয় করবো আলাদা আলাদা, তারপরে রুটওভার দেবো একটা বিশাল ওই সূত্রে নেবো? আমার তো ইচ্ছে করতেছে না, জাস্ট ত্রিভুজের মাধ্যমে করতে বলছে, আমি সেটা করব। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এখানে কিন্তু ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক খুব একটা ম্যাটার করে না। তারপর আমরা লিখে নেব যে বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্থাপন করে পাই। ঠিক আছে, তাহলে 1,1 এ বিন্দু, বি বিন্দু কত 4,4, মানে 4 4। ডি বিন্দুর স্থানাঙ্ক কত 1,5, তারপরে আবার 1,1। লেখাটা ঠিক আছে না? আচ্ছা, এখন তোমরা নিজে একটু ক্যালকুলেশন করো তো কত হয়। 4 যোগ 4 5 20 যোগ 1 অক্ষে 1 মাইনাস 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 5 অক্ষে 5। আচ্ছা, দেখো কত আসে, 24 আর 1 25, 25 থেকে 5 বিয়োগ করলে 20, 20 থেকে 8 বিয়োগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 বর্গ একক। এটা হলো আমাদের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এখন আমি যদি বলি ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত হয়, একটু বের করো তো নিজেরা। বি বিন্দুর স্থানাঙ্ক কত 4,4, তারপরে সি বিন্দুর কত 4,8, আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত 1,5, আবার বি বিন্দু 4,4। দেখো তো কত হয়। এখানে তো আমার আর জায়গা নাই, এটা কাজ করি এই জিনিসটারে আমি মুভ করে এইখানে নিয়ে আসি। বের করো তো কত হয়। 32, 32-এর সাথে 20 যোগ করলে কত 52, 52 আর 4 56, 56 থেকে 16 বিয়োগ করলে কত 40, 40 থেকে 8 বিয়োগ করলে 32, 32 থেকে আরো 20 বিয়োগ করলে কত 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত 6। ও আচ্ছা, এটা তো একটা তোমার সামান্তরিক না। এই কর্ণ, দেখো কর্ণ কিন্তু এটারে সমান দুইটা ত্রিভুজই ভাগ করছে। আমি একটু আগে ভুল বলতে পারি, খেয়াল ছিল না আমার। এখানে কর্ণ কিন্তু এর সমান দুইটা কি ত্রিভুজে বিভক্ত করছে। বা তুমি যদি এখানে সামান্তরিকের জায়গায় আয়তও হইতো, আয়তর ক্ষেত্রেও কিন্তু দেখো এই কর্ণটা কিন্তু সমান দুইটা ভাগে ভাগ করে। আবার যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রেও দেখো কর্ণ দুইটার দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান না, একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ, কিন্তু এই কর্ণ যে দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এই দুইটা ত্রিভুজ কিন্তু পরস্পর সমান। আবার যদি একটা বর্গ নিতাম আমরা, সেই বর্গের ক্ষেত্রেও কিন্তু কর্ণ কিন্তু দুইটা সমান ভাগে ভাগ করে। আবার যদি এটা মনে করো রম্বস হইতো, ঠিক আছে, এই রম্বস, এই রম্বসের ক্ষেত্রেও কর্ণটা কি করবে দুইটা সমান ত্রিভুজে ভাগ করবে। পার্থক্যটা কি বুঝছো? একটা হলো সমান ত্রিভুজে ভাগ করা, আরেকটা হলো কর্ণ দুইটা পরস্পর সমান হওয়া। বর্গের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুইটা পরস্পর সমান, আয়তর ক্ষেত্রেও কর্ণ দুইটা পরস্পর সমান, কিন্তু রম্বস বা সামান্তরিকে দেখো একটা ছোট কর্ণ আর একটা বড় কর্ণ থাকে, বাট প্রত্যেকটা ক্ষেত্রেই দুইটা সমান ভাগে ভাগ করছে। আমার কথাগুলো কি বুঝতে পারছো? এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার আলাদা আলাদা আসলে বের করা লাগতো না, বাট যেহেতু তারা বলছে ত্রিভুজের মাধ্যমে বের করতে, আমার মনে হয় এটা তারা চায় বের করতে। ঠিক আছে, সো আমরা এখন বের করলাম আলাদা আলাদা করে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল। এখন 6 আর 6 যোগ করলে কত হবে 12 বর্গ একক, সেটাই হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল। বুঝছো? জি ভাইয়া। কেমন লাগলো অঙ্কটা?
ভালো লাগছে। আচ্ছা দেখি পরবর্তী ম্যাথে কি আছে। আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে সরি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সেখানে আবার দেখো মাইনাসে মাইনাসে, এখানে কিন্তু এক্সাক্ট তারা কোনো সংখ্যা দেয় নাই। আচ্ছা এটা ওই যেহেতু কিছু বলে নাই ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা নর্মাল মানে সব থেকে সহজ যে নিয়মটা স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করব। সমান সমান হাফ, দেখো মাইনাস এক। আচ্ছা ভালো কথা, এগুলো কিন্তু আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আগে বসাতে হবে। আমরা নর্মাল আগে একটা ছবি আঁকবো জাস্ট চেক করতে, আমার মনে এটা ঠিক মতোই দেওয়া, তারপর আমরা একটু চেক করে নিই। -a,0 মনে করো এইখানে মাইনাস ধরো এ না এটা, তাহলে এর মনে করো আমরা উচ্চারণ করব মনে করো 5, ঠিক আছে? তাহলে -5,0 এখানে এ বিন্দু, বি বিন্দু কোথায় 0,-5, তাহলে 0,-5 এদিকে। সি বিন্দু কোথায় a,0, তাহলে a,0 বা 5,0 এদিকে। আর ডি বিন্দু কোথায় 0,a মানে এইখানে। কত চমৎকার একটা চিত্র দ্বারা দিয়েছে, এইটা এ, এইটা বি, এইটা সি, এটা ডি। দেখো তো এটা অলরেডি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে কিনা। জি এটা কিন্তু ভাইয়া। ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে, কোনো সমস্যা নেই। তোমাদের কারো কনফিউশন নাই তো? দেখো তুমি এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক কিভাবে, এ থেকে শুরু করো। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা এখন যাইতেছি, ঠিক আছে না সব? জি ভাইয়া। এখন তুমি যদি কেউ যদি মনে করো এখানে এ না দিয়ে যদি বি আগে দিত, তাহলে কিন্তু সমস্যা নাই। দেখো এই যে বি সি ডি এ, তাহলে এইভাবে দেওয়া লাগতো। কেউ যদি সি বিন্দু প্রথমে দেয় তাহলে সি ডি এ বি, বুঝতে পারছো? দেখাইছি অলরেডি আমি একবার। এখন তাহলে মানগুলো বসাই। এই যে -a 0, তারপরে 0 -a, তারপরে a 0, তারপরে 0 a, তারপরে আবার -a 0। এখন ক্যালকুলেশন করো তো কত হয়। মাইনাসে গুণ করলে হয় a স্কোয়ার, শূন্য শূন্য তো শূন্য লেখা লাগে না, এ স্কোয়ার মাইনাস মাইনাস, দেখো মাইনাস প্লাস মাইনাসে -a স্কোয়ার, তাহলে এটা +a স্কোয়ার হয়ে যাবে। আবার এটাও কিন্তু -a স্কোয়ার +a স্কোয়ার হয়ে যাবে। এই পয়েন্টটা এসে আমার মনে হয় না তোমার ক্যালকুলেশনে সমস্যা হবে। তাই দেখো a স্কোয়ার যোগ a স্কোয়ার মানে 4টা a স্কোয়ার আছে, 4a স্কোয়ার, হাফ ইন্টু 4a স্কোয়ার, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2a স্কোয়ার। বুঝতে পারছো ক্ষেত্রফল যে 2a স্কোয়ার। কোনো সমস্যা আছে কিনা বলো। না ভাই। আচ্ছা তাহলে আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই থাকুক। আগামী দিন অনুশীলনী 11.2 এর বাকি পোর্শনটা কমপ্লিট করব। তোমাদের আজকে যত ম্যাথ করেছি কারো কোনো ডাউট আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে সে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।